প্রিয় শ্রোতারা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। আসাম প্রিমিয়ার লিগ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল রাউন্ডে পৌঁছল শিলচরের ইন্ডিয়া ক্লাব দল। ৬টি জোনের চ্যাম্পিয়ন্স ও রানার্স অর্থাৎ মোট ১২টি দল চূড়ান্ত প্রতিযোগিতায় খেলবে। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে ইন্ডিয়া ক্লাবের ক্রিকেট সচিব হিমাদ্রি শেখর দাস জানালেন, নমস্কার। আমরা কিছুদিন আগে আমরা এসএসসি আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের ডিস্ট্রিক্ট রাউন্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম ইন্ডিয়া ক্লাব টাউন ক্লাবকে ফাইনালে হারিয়ে। আর পরবর্তীতে আমরা সাউদার্ন আসাম জোনে কোয়ালিফাই করেছিলাম। সাউদার্ন আসাম জোনের আমাদের তিনটি ম্যাচ হয়ে গেছে। প্রথম ম্যাচটি আমরা জয়ী হয়েছি একটি নতুন দল ওয়েস্ট কার্বি আংলং এর ক্লাব। ওদের সাথে আমরা প্রথমে ফিল্ডিং করার ওরা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং 104 রানে অল আউট হয়ে যায়। আমরা 12 ওভারেই 2 উইকেটের বিনিময়ে রানটি চেজ করে নেই। প্রথম ম্যাচ আমরা জয়ী হলাম। দ্বিতীয় ম্যাচ আমাদের খেলতে হয়েছে এনসি হিলস এর হারাঙ্গাজা ইউনাইটেড এর বিরুদ্ধে। ওই ম্যাচে আমরা প্রথম ব্যাটিং করে 378 রান করেছিলাম 50 ওভারে। আর বিপরীতে ওরা 104 রানে অল আউট হয়ে গেছিল। ওই দারুণ পারফরমেন্স করেছে শুভম মন্ডল, 149 রানে নট আউট ছিলেন। এবং জুলিয়ান কুয়ার ইন্ডিয়া ক্লাবের উনি 84 রানস করেছিলেন। তার পাশাপাশি আজকে কিছুক্ষণ আগে আমাদের তৃতীয় ম্যাচ অর্থাৎ এই জোনের মানে ফাইনাল ম্যাচ ছিল। জোন না, গ্রুপের ফাইনাল ম্যাচ ছিল কার্বি আংলং এর দলের সাথে। তো ওই ম্যাচটি আমরা বিশাল ব্যবধানে জয়ী হয়েছি। আমরা প্রথম ব্যাটিং করে 304 রান করলাম। আর এই আজকে জুলিয়ান কোর 129 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার পাশাপাশি অমিত যাদবও অর্ধশত রান করেছেন। আর অন্যান্য ব্যাটসম্যানরাও 20-30 রান করে সহযোগ করেছেন। আর পরবর্তীতে ওরা 150 রানে অল আউট হয়ে গেছে। আমাদের বোলাররাও দুর্দান্ত পারফরমেন্স করেছে। এর দরুন আমরা জোন রাউন্ডের ফাইনালে প্রবেশ করলাম এবং তৃতীয় পর্যায়ে যেটা ফাইনাল রাউন্ড হয়ে থাকে বরপেটাতে অনুষ্ঠিত হবে, ওইটাতে আমরা কোয়ালিফাই করে নিয়েছি। সাউদার্ন আসাম থেকে 2টি দল কোয়ালিফাই করেছে, আমরা ইন্ডিয়া ক্লাব এবং হাইলাকান্দি ব্লাডমাউথ ক্লাব। তো আমাদের মধ্যে একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 27-28। সেটি দুদিবসীয় খেলা হবে, 2 days ম্যাচ। ওইটার জন্য আমরা অপেক্ষা করছি এবং আশাবাদী আমরা ওই ম্যাচটাও জয়ী হয়ে আমরা পরবর্তী রাউন্ডে খেলতে যাব। এই যে 3টি জোনাল রাউন্ডের খেলা হয়েছে, জোনাল ম্যাচগুলি, সেটা কোথায় হয়েছিল? অ্যাকচুয়ালি এই সাউদার্ন আসামের ম্যাচগুলো 2টি ভেন্যুতে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। একটি ভেন্যু ছিল হাইলাকান্দিতে, সেখানে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং লক্ষ্মীপুরের উইনাররা খেলেছিল। আর আরেকটি ভেন্যু ছিল ডিফুতে, সেটাতে ওয়েস্ট কার্বি আংলং, শিলচর ক্লাব, হারাঙ্গাজাও ইউনাইটেড এবং ওয়েস্ট কার্বি আংলং এর দলগুলো পার্টিসিপেট করেছিল। এবং ফাইনাল ম্যাচটি ডিফুতেই অনুষ্ঠিত হবে আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি। কয়টা দলের বিরুদ্ধে খেলবে? এই জোনে টোটাল 7টি দল ছিল, 2টি গ্রুপে ভাগ করা ছিল। একটি গ্রুপে হাইলাকান্দি গ্রুপে ছিল 3টি দল এবং ডিফু জোনে ছিল 4টি দল। এবং সবকটা ম্যাচ হয়ে গেছে এবং শুধু ফাইনাল ম্যাচটা হবে 2 জোনের উইনারের মধ্যে, 2 ভেন্যুর উইনারের মধ্যে। এবং 27-28 তারিখ এটা ডিসিশন হবে এই জোন থেকে কে চ্যাম্পিয়ন হয় এবং কে রানার্স হয়। পরবর্তী কোন রাউন্ডে যাবে? পরবর্তী রাউন্ড হলো তৃতীয় এবং আলটিমেট রাউন্ড, যেটা ফাইনাল রাউন্ড বলে ধরা হয়।
এই রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হবে 25 লক্ষ টাকা প্রাইজ পাবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে, এবং রানার্স আপ পাবে 10 লক্ষ টাকা, আর সেমিফাইনালে যারা পরাজিত হবে ওরা 5 লক্ষ টাকা করে পাবে। তো এই যে জোনাল রাউন্ডে যে খেলাগুলো হয়েছে ইন্ডিয়া ক্লাবের, তো সেই ম্যাচে ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করেছে আশানুরূপ। হ্যাঁ, অনেকেই ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা, টপ অর্ডার ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মনে করেন যে এই পারফরমেন্স বজায় থাকলে চূড়ান্ত পর্যায়ের যোগ্যতা অর্জন করবে? দেখুন, চূড়ান্ত পর্যায়ে আমরা অলরেডি যোগ্যতা অর্জন করে নিয়েছি। এই রাউন্ডে টোটাল 12টা টিম খেলবে, প্রত্যেক জোনের চ্যাম্পিয়ন এবং রানার্সরা। তো আশা করছি আমরা এই বছর ইন্ডিয়া ক্লাব, এটা 7ম বর্ষ হচ্ছে এপিসি স্টার্ট হয়েছিল, তার মধ্যে 5বার আমরা ফাইনাল রাউন্ড কোয়ালিফাই করেছি। তো এটা অনেক গর্বের ব্যাপার। গত বছর আমাদের এই শিলচরের দল ইটখোলা এসি এই ফাইনাল রাউন্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তো আমরা আশাবাদী যে আমাদের শিলচরের ইন্ডিয়া ক্লাব যদিও আগামী দিনে একটু টাফ হবে আরো বেশি, কারণ এবছর 2 ডেজ টুর্নামেন্টে ফাইনাল রাউন্ডটি অর্গানাইজ হবে। আর কয়েকটি ক্লাব আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের, অনেক ভালো পারফর্ম করছেন এবং ভালো দল করেছে। তো আমরা আশা করছি 10 মার্চ থেকে সম্ভবত শুরু হবে ফাইনাল রাউন্ডের খেলাগুলো। ওইটাতেও আমরা পারফর্ম করে আমরা জয়ী হতে পারবো, এবং সবার আশীর্বাদ আমরা কামনা করছি। প্রথম সারির যারা ব্যাটসম্যান বা খেলোয়াড়রা রয়েছে তাদেরকে দলে পাওয়া যাচ্ছে তো? আমরা প্রথম রাউন্ডে আমাদের দুজনকে পাইনি, পারভেজ মুশারফ এবং ঋতুরাজ ওই সময় রঞ্জি ট্রফি এবং আন্ডার-23 স্টেট টিমে ছিলেন, কিন্তু দ্বিতীয় রাউন্ডে ওদেরকে পেয়ে গেছি। এবং সমস্যাটা হয়েছে এখন আমাদের দলে এত ভালো পারফর্ম করছে সবাই, কাকে খেলাবো কাকে না এটা নিয়ে আমরা একটু মাথা ব্যথা হয়ে গেছে, কারণ 11 জনকেই খেলাবো। যদিও তবে খুবই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে খেলছে, ঘুরিয়ে ফিরিয়ে আমরা সবাইকে খেলাচ্ছি। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের মধ্যে জুলিয়ান কোর দুর্দান্ত পারফরমেন্স করেছে ইন্ডিয়া ক্লাবের হয়ে। প্রথম ম্যাচে উনি অর্ধশতক করেছিলেন 54, দ্বিতীয় ম্যাচে উনি 84 করেছিলেন, এবং আজকে তৃতীয় ম্যাচে উনি 129 রানের। তার পাশাপাশি শুভম মন্ডল প্রথম ম্যাচেও 20-25 রান নট আউট ছিলেন, এবং দ্বিতীয় ম্যাচে উনি 149 রানে নট আউট ছিলেন। আজকে 27 না 28 রান করে উনি আউট হয়ে গেছিলেন। তার পাশাপাশি পারভেজ মুশারফ, ঋতুরাজ বিশ্বাস এবং অমিত যাদব ওরা অর্ধশতক রানের ইনিংস খেলেছেন কন্টিনিউয়াসলি প্রথম এবং তৃতীয় ম্যাচ মিলে। আর অমিত যাদব প্রথম ম্যাচে 5টি উইকেটও দখল করেছেন। তার পাশাপাশি অভিলাষ গগৈ, প্রশান্ত সোনোয়াল করেছেন। তো আমরা ইন্ডিভিজুয়ালি অনেক পারফরমেন্স পেয়েছি ভালো, এবং আশাবাদী বরাকভ্যালির সব থেকে শক্তিশালী দল হাইলাকান্দি সাউথ ক্লাব, ওদের সাথে আমাদের ফাইনালটি অনুষ্ঠিত হবে 27 তারিখ। আশা করি আমরা অসম প্রিমিয়ার ক্লাব কাপ ক্রিকেট প্রতিযোগিতার মূল পর্বে হাইলাকান্দির ব্লাডমাউথ ক্লাব যোগ্যতা অর্জন করেছে। রবিবার হাইলাকান্দি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার জোনাল পর্যায়ের শেষ খেলায় শ্রীভূমি জেলার ইউথ স্কয়ার ক্লাবকে পরাজিত করে। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানান, আমাদের মূল পর্বের হাইলাকান্দি জোনে করিমগঞ্জ থেকে ইউথ স্কয়ার ক্লাব, হাইলাকান্দি থেকে ব্লাডমাউথ ক্লাব এবং লক্ষ্মীপুর থেকে রাইজিং ইয়ং ক্লাব অংশগ্রহণ করে। এই 3 দল মানে আমাদের গ্রুপে ছিল সেকেন্ড রাউন্ডে। ওই গ্রুপ থেকে ব্লাডমাউথ ক্লাব সেকেন্ড রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করে। প্রথম ম্যাচে ব্লাডমাউথ লক্ষ্মীপুরের রাইজিং স্টারকে 249 রানে পরাজিত করে। যাতে ওই ম্যাচে উল্লেখযোগ্য রান করেন আমাদের এই সৌম্যকান্তি করে নট আউট 128 বলে 167 রান, আর আলামান মজুমদার 55 রান করে পরাজিত থাকে।
প্রথম ইনিংসে 50 ওভারের খেলা ছিল, ওয়ানডে ম্যাচ ছিল। ব্লাডমাউথ 351 রান করে, যার পরিবর্তে রাইজিং স্টার 102 রানে অল আউট হয়ে যায়। বোলিং এ সৌম্যকান্তি, রাজজিৎ পাল চৌধুরী পান 5টি উইকেট। ওই ম্যাচে পরের ম্যাচে লক্ষ্মীপুর রাইজিং স্টার করিমগঞ্জের ইউস্কারের বিপক্ষে নামে। ওই ম্যাচে করিমগঞ্জ 8 উইকেটে জয়লাভ করে। ইউস্কার রাইজিং স্টার 73 রানে অল আউট হয়ে যায়। আর ওর পরিবর্তে ইউস্কার 79 রান 2 উইকেটে করে নেয়। লাস্ট ম্যাচে মানে ব্লাডমাউথ এবং ইউস্কারের মধ্যে যে জিতবে ওরাই সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করবে। ওই ম্যাচে ব্লাডমাউথ খুবই ভালো রেজাল্ট করে ম্যাচটা 225 রানে জিতে নেয়। 50 ওভারে ব্লাডমাউথ 100 রান করে, যার মধ্যে উল্লেখযোগ্য রান করে সৌম্যকান্তি আবার 83 রান করে এবং বরুণজ্যোতি মালাকার 110 রান করে। 56 বলে 110 রান, বরুণজ্যোতি 46 বলে 85 রান করে। আর বিভা হোসেন নন্দী 45 রান করেন। আর তার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের ইউস্কয়ার 175 রানে অল আউট হয়ে যায়। ইউস্কয়ারের কাজিমুদ্দিন অর্ধশত রান 34 বলে 52 রান করেন। আর রাজজিৎ পাল যদি আবার ওই ম্যাচে 4 উইকেট পান আর আবু সালে 3 উইকেট পায়, যার দরুন ওরা মানে আমাদের গ্রুপ থেকে সেকেন্ড রাউন্ডে চলে যায়। আবার ওই গ্রুপে আরেক গ্রুপে শিলচর ইন্ডিয়া ক্লাব যোগ্যতা অর্জন করে। ওই যোগ্যতা ওরা এখন 27-28 খেলবে ডিফুতে। এটা আবার টুডেজ ম্যাচ হবে। ওই ওরা দুটো টিমই কোয়ালিফাই করবে থার্ড রাউন্ডের জন্য। এটা ডিফুতে অনুষ্ঠিত। হ্যাঁ, ডিফুতে 27-28 ম্যাচটি হবে। হাইলাকান্দির দল খুব সম্ভবত আজকে রাত্রে রওনা দেবে। হাইলাকান্দি ওই ব্লাডমাউথ হ্যাঁ, আয়ারল্যান্ড ব্লাডমাউথ ক্লাব আজকে রাত্রেবেলা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে। গুয়াহাটির থেকে ওরা কালকে সকালে ডিফুতে চলে যাবে। তো এবারে খেলায় ব্লাডমাউথের পারফরমেন্স খুবই ভালো, মানে ভালো। নজর কাড়া পারফরমেন্স করেছে ওরা। এখন দেখা যাক ওরা নেক্সট রাউন্ডে যে শিলচর ইন্ডিয়া ক্লাবের বিপক্ষে কি পারফরমেন্স দিতে পারে। প্র্যাকটিস তো খুবই ভালো করছে ওরা, দেখছি ওদের ক্লাব ডেইলি সকালে প্র্যাকটিস করছে, বিকালেও প্র্যাকটিস করছে। দেখা যাক ওরা কি করতে পারে। আর বরুণজ্যোতি মালাকার উল্লেখযোগ্য পারফরমেন্স। হ্যাঁ, বরুণজ্যোতি মালাকার, আলামান মজুমদার, রাজজিৎ পাল চৌধুরী, মোকান্তি পালারা খুবই ভালো পারফরমেন্স করছে। এখন দেখা যাক কি হয়, ওরা ফাইনালে কি করতে পারে। এবারের ক্লাব তো দীর্ঘদিন থেকে চলছে খেলাটা। হ্যাঁ, দীর্ঘদিন ধরে। এখন থার্ড রাউন্ডেরও পিকচার হয়তো আমরা শুনেছি, কালকে হয়তো মিটিং হয়েছে গতকালকে। কালকে স্পষ্ট হয়তো থার্ড রাউন্ডেরও পিকচার পেয়ে যাবো আমরা। আর আমরা ডিএসএর পক্ষ থেকে চেষ্টা করছি একটা T20 টুর্নামেন্ট করাতে। ওরা 27-28 আসার পরে সব ক্লাবকে নিয়ে বসে চাচ্ছি একটা মানে ডিএসএর T20 একটা করাতে। মার্চ মাসে করা যাবে। রোজা মাস চলছে, সবে মানে শর্ট ফরম্যাটের খেলা চাইছে, মানে পুরো দিনের খেলা প্রবলেম হয়ে যায়। যারা রোজা ধরে তাদের খুব প্রবলেম হয়ে যায়, যার জন্য 2020 একটা করানোর ইচ্ছা আছে এখন। তো এটা টুর্নামেন্টটা সম্ভবত মার্চ মাসেই করা যাবে। মার্চ মাসেই, হ্যাঁ মার্চ মাসে 20, 17, 18, 20 এরকম করানো। কারণ শিলচরে বিপিএল শুরু হচ্ছে। শিলচরে বিপিএল শুরু হচ্ছে, করিমগঞ্জে আরেকটা টুর্নামেন্ট শুরু হচ্ছে ফ্লাড লাইটে। সব ম্যাচ ফ্লাড লাইটে হবে। হয়তো T20 ওরা 10 মাস থেকে করাবে, মানে সব যাতে ক্ল্যাশ না হয় ওটার দিকে তাকিয়ে আমরা এই টুর্নামেন্টটা করাবো। এগুলাতে দর্শক শেষ খেলায় কি ধরনের হয়েছে? দর্শক ভালোই হয়েছে, মানে রোজার জন্য একটু কম হয়েছে, কিন্তু দর্শক খারাপ হয়নি। তো ডিএসএ আগামীতে T20 মার্চ মাসে করার জন্য প্রস্তুত রয়েছে। হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছি আমরা। আমরা মোটামুটি ওই সানডেতে আমরা বসে আমরা ডিসাইড করবো ডেটটা। এছাড়া ক্যালেন্ডারে আর মেয়েদের কোনো খেলা রয়েছে? মেয়েদের খেলা এখনো কিছু করানো যাচ্ছে না, কারণ এখন এক্সাম এসে গেছে। হায়ার সেকেন্ডারি ম্যাট্রিকরা সবাই মেয়েদের কোনো টুর্নামেন্ট এখন করানো যাচ্ছে না। তা পরবর্তীতে হয়তো
সম্ভব? একদমটা শেষ হোক, একদমটা শেষ হওয়ার পরে একটা চিন্তা ভাবনা করবো ওদের 19-16 দিয়ে এটা টুর্নামেন্ট করার। হুম, তাছাড়া আমরাও চাচ্ছি একটা 19-16 দিয়ে মানে জেন্টসের মানে বরাকবলি বেসিস একটা টুর্নামেন্ট করাতে, হুম, হুম, যাতে প্লেয়াররা বেরিয়ে আসতে পারে, যেমন শিলচর, করিমগঞ্জ, রামকৃষ্ণনগর, লক্ষ্মীপুর, হুম, হুম। হাইলাকান্দি, ওই বেসিস নিয়ে একটা করানোর চিন্তা ভাবনা আছে। দেখি এটা কতটুকু করা যায়। 19-16 একটা টুর্নামেন্ট করাবো। বরাক উপত্যকা ভিত্তিক। বরাবর করতে হবে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি অমলেশ চৌধুরী বলেন, এবছর শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা ফুটবলের উপরে বিশেষ জোর দিয়েছে, কারণ এবছর থেকে আমরা অলরেডি 13 এজ গ্রুপের খেলা, যে খেলায় আমরা 10টা টিম যোগদান করেছিল, এবং আন্ডার 15 এজ গ্রুপের খেলায় 12টি দল যোগদান করেছিল। এই খেলাগুলি আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। এখন চলছে আশুতোষ দাস পুরকায়স্থ বি ডিভিশন ফুটবল খেলা, এবং এরপরই শুরু হবে ক্লাব পর্যায়ের নকআউট প্রতিযোগিতা। নকআউট প্রতিযোগিতায়ও প্রায় 10টি দল যোগদান করে ফেলেছে। আশা করছি আজকে লাগাত 12টা দল হলে ভালো হয়, 12টা দলই আশা করছি যোগদান করবে। কিন্তু সব থেকে এরপরেই হবে এ ডিভিশন। এরপরে এই বছর করিমগঞ্জ শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা নতুন সংযোজন হচ্ছে সুপার ডিভিশন, যেটা আমাদের এই জেলায় কখনো হয়নি। এবছর থেকে আমাদের স্বনামধন্য খেলোয়াড় গোপাল দাসের স্মৃতিরক্ষার্থে আমরা সুপার ডিভিশন খেলাটি শুরু করছি, এবং এটি খুব সম্ভব সেপ্টেম্বরে এ ডিভিশন এবং সুপার ডিভিশন দুটি খেলাই হয়ে যাবে। এরপরেই একটা জিনিস, এরপরে এই বছর প্রায় 27-28 বছর পর করিমগঞ্জের সেই বাৎসরিক উৎসব যেটা হতো ফুটবল খেলার, সেই ফুটবল খেলা আরকে জৈন আগামী 2 নভেম্বর থেকে করিমগঞ্জে শুরু হতে যাচ্ছে। আমরা খুবই চেষ্টা করছি যাতে ভালো ভালো দল নিয়ে আসতে পারি। আমাদের ইতিমধ্যেই ক্যালকাটার 2টা টিম, আসামেরও 2টা টিম, ত্রিপুরার একটা টিম, মিজোরামের একটা টিম এবং মণিপুরের একটা টিম যোগদান করেছে। আমরা চেষ্টা করছি এখন কলকাতার ইস্টবেঙ্গলের যে বি টিম, প্রত্যেকটা দলের এখন 2টা টিম থাকে, এ টিম বি টিম দলটাকে এখানে আনার জন্য, এবং লাজংয়ের বি টিমটাকে এখানে আনার জন্য। কিন্তু আমরা বি টিমের চেষ্টা করছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এ টিমও পেয়ে যাব, কারণ আইএসএল এবছর নেই কোর্টের রায় মতে। তাই যদি এ টিম পাই তবে তো ভালো কথা। এই খেলাগুলো এবছর করিমগঞ্জের ক্রীড়াপ্রেমী জনসাধারণ খুব উপভোগ করবেন, এই আশা দেখছি আমরা। আর সবথেকে বড় কথা হচ্ছে আগামী 29 আগস্ট করিমগঞ্জে আমরা ফুটবল একাডেমি শুরু করছি, যেটায় আমরা 7 বছর থেকে 17 বছরের ছেলে মেয়েদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেব, এবং আগামীতে এই প্রশিক্ষণ থেকেই আমরা ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে এই আশা রাখছি আমরা। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সবাই এই আশা রাখছে, এবং এতে কোচও আমাদের নিজস্ব আছে। হ্যাঁ, এই কোচিং সেন্টারটি আমাদের প্রাক্তন খেলোয়াড়, এবং আমরা 2-3 জন প্রাক্তন খেলোয়াড়কে কোচিং ট্রেনিং দিয়ে এখানে এনেছি। তারাই এই খেলাটি, এই কোচিং ক্যাম্প পরিচালনা করবে, একাডেমি পরিচালনা করবে। আর আগামীতে আমরা যে সুপার ডিভিশন খেলাটি শুরু করছি, সেই খেলায় এই বছর প্রথম শুরু হচ্ছে, তাই এই খেলায় আমরা 4টি দল নিয়েই, লাস্ট ইয়ারে এ ডিভিশনের 4টি দল নিয়ে এই বছর
সুপার ডিভিশন হবে। এই খেলায় পুরস্কার তো থাকবেই, সঙ্গে প্রাইজ মানিও থাকবে। এবং আগামী বছর থেকে সুপার ডিভিশনে যে চ্যাম্পিয়ন 4টি দল আছে, এর থেকে একটি দল নিচে নেমে যাবে এবং এ ডিভিশন থেকে একটি দল উপরে উঠে যাবে। এইভাবে প্রত্যেকটা ডিভিশন থেকে একটা দল উপরে উঠবে, একটা দল নামবে। এইভাবে আমরা আমাদের তৈরি করেছি পরিকল্পনা, দেখা যাক কি হয়। এবং আমি আশা রাখছি যে আগামী বছর করিমগঞ্জের খেলার মান আরও বেড়ে যাবে। এবছর আমাদের করিমগঞ্জ থেকে বরদলৈ ট্রফিতে অংশগ্রহণ করেছে আমাদের কটামনির একটি ফুটবল দল। কারণ বরদলৈ ট্রফি এবছর ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছে, তাই আমাদের ডিস্ট্রিক্ট থেকে যেসব দল যোগদান করেছিল এর থেকে চ্যাম্পিয়ন হয়েছে কটামনি একটি ট্রাইবেল ফুটবল দল। তারাও গিয়ে ডিফুতে গিয়ে খেলে এসেছে এবং তারা ডিফুতে ওরা দ্বিতীয় স্থান অর্জন করেছে, যার জন্য ওরা মূল পর্বে খেলতে পারেনি। কারণ প্রত্যেকটা জোনের প্রথম দলটিকেই নিয়ে মূল পর্বের আয়োজন করেছে গৌহাটি ক্রীড়া সংস্থা এবং বরদলৈ ট্রফির যে অর্গানাইজেশন আছে তারা। আর এবছর সরকারও বরদলৈ ট্রফিতে বহুত সাহায্য করেছে। আমরা আর কেজন আয়োজন করব, আপনাদের সহযোগিতা এবং সাহায্য আমরা কামনা করি। এবং আপনাদের বয়সভিত্তিক কোনো ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার কোনো ইচ্ছে রয়েছে কি আগামীতে? আগামীতে তো গুয়াহাটির আসাম ফুটবলের নির্দেশ অনুসারে আমরা তো এবছর করেছি 13 আন্ডার 13 এবং আন্ডার 15 দুটা খেলাই আমাদের সমাপ্ত হয়ে গেছে। কিন্তু প্রত্যেক বছরই এই দুটা খেলা তো করতেই হবে, গুয়াহাটির যেহেতু নির্দেশ আসাম ফুটবলের, সেই খেলা তো আমাদের এখানে চলতেই থাকবে। তো সেখানে কি মহিলা ফুটবলের কোনো প্রস্তুতি রয়েছে? আমাদের মহিলা ফুটবল ক্লাব পর্যায়ে হয় এবং এখন আমরা কিছু মহিলাকে পেয়েছি যারা এসে ট্রায়ালে যোগদান করেছে এবং ওরা একটি সেটেলমেন্টের একটি ক্লাবের হয়ে খেলবে। এটা একজন ভদ্র মহিলা ওদেরকে খেলাধুলা শেখাচ্ছেন। আমরা আশা করব ওরা যাতে ডিএসের আন্ডারে এসে খেলাধুলা শিখে তাতে তবে ভালো হবে। তো এবং বেবি ফুটবল নিয়ে কোনো চিন্তাভাবনা রয়েছে? বেবি ফুটবল আমাদের এখানে এখনও চালু হয়নি, চালু হলে আমরাও চেষ্টা করব এটা চালিয়ে যেতে। আগে যে অতীতের যে ফুটবলের ঐতিহ্য ছিল আমাদের জেলায়, সেই জন্যই আমরা 29 তারিখ যে আমরা একাডেমি খুলছি, ফুটবল একাডেমি, সেই আশা রেখে খুলছি যাতে অতীতের সেই ঐতিহ্য যাতে আমাদের এই নূতন প্রজন্ম থেকে বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে ওরা অল ইন্ডিয়ায় নাম করতে পারে, এই আশা রেখেই আমরা 29 তারিখ থেকে যে একাডেমি খুলছি সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাচ্ছি। তো এই প্রজন্ম মানে আপনার ফুটবল খেলার থেকে ক্রিকেটকে বেশি পছন্দ করছে কেন? এটা এখনের যুগে, কারণ ফুটবল একাডেমিতে আমরা এখন পর্যন্ত প্রায় 26টা ছেলে পেয়েছি, কিন্তু ক্রিকেট একাডেমিতে আমাদের প্রায় 100-র উপরে স্টুডেন্ট আছে। কারণ এটা যুগের সবাই ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটে কাদা লাগে না গায়ে। আমাদের সময় আমরা খেলেছি ফুটবল, এখনও ফুটবলের জনপ্রিয়তা ক্রিকেট থেকে বহুগুণ, আমার মনে হয় বহুগুণ উপরে আছে। এবং খেলাটা উত্তেজনাপূর্ণ খেলা, এটা 2 ঘন্টার খেলা, কিন্তু খেলায় যে আনন্দ উপভোগ করা যায় এটা আর কোনো খেলাতে হয় না। সবাই চায় যে ক্রিকেট খেলবে, আমরা চেষ্টা করছি ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো জেলাতে অভিভাবকদের কাছে আপনার কি আহ্বান থাকবে এই ক্ষেত্রে? এই একাডেমিতে এসে ছেলেমেয়েদিগকে এনে এই একাডেমিকে ভর্তি করান এবং আপনাদের ছেলেদের শরীরটা যাতে ভালো থাকে, শরীরের জন্য ফুটবল বহুগুণ উপরে। শরীর চর্চার জন্য ফুটবল, কারণ ওটা বডি টাচ খেলা এবং এই খেলার জন্য আমরা সবাইকে অনুরোধ রাখছি ফুটবলে আসুন এবং ফুটবলে করিমগঞ্জে একটা ঐতিহ্য আছে। তো সেখানে স্কুল খেলা এবং কলেজের খেলা রয়েছে কি ফুটবলে? স্কুল লিগ তো বললাম আন্ডার 13 আন্ডার 15 হয়ে গেছে, আর কলেজে আমরা এখন পর্যন্ত টিম পাইনি। আমরা
আমন্ত্রণপত্র পাঠিয়েছি, 3টা টিম যোগদান করেছে, 4টা টিম হলে আমরা খেলা চালিয়ে দেবো। আচ্ছা, তো নিম্ন পর্যায়ে যে স্কুলগুলো আছে, যেগুলো মানে এলপি বা এমই স্কুল, এদেরকে অংশগ্রহণে কি আনা যায় এই ফুটবল খেলাতে? এই নিম্ন পর্যায়ের স্কুলগুলোকে আমরা এখানে এখনও বেবি ফুটবল শুরু হয়নি। বেবি ফুটবল শুরু হলে এই নিম্ন পর্যায়ে মানে প্রাথমিক স্কুলগুলোকে আমরা ডেকে নেব, এর আগে ওদেরকে ডাকা যাবে না। তো আপনি আশা করছেন এই ধরনের এটা ফুটবল- হবেই। গুয়াহাটিতে আমরা লাস্ট ইয়েতে কার্যকরী সমিতির সবাই এই বেবি ফুটবলটি চালানোর জন্য আমাদেরকে বলেছে, কিন্তু পরিকাঠামো সেইভাবে নেই আমাদের। পরিকাঠামো থাকলেই আমরা ওইগুলো করে নেব। এবং আপনি আশা করছেন আগামীতে এই জেলাতে শুরু হবে ফুটবল- হবে হবে বেবি ফুটবল হতেই হবে। বেবি ফুটবল না, ছোটোর থেকে যদি ওদেরকে ফুটবলে আকর্ষিত করা না যায়, তবে ওরা বড় হয়ে কীভাবে ইয়েতে খেলবে, এই আশা রাখছি আমি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, তবে যাবার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনা কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।